ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, এ পর্যন্ত ৭০ জনের মৃত্যু। সুনামি সতর্কতা, ঝুঁকিতে বাংলাদেশ। ভবন নির্মাণে সতর্ক ও সচেতনতার পরামর্শ বিশেষজ্ঞদের। বিহিত পূজার মধ্য দিয়ে মহানবমী শুরু, ভক্ত পুণ্যার্থীদের হৃদয়ে বিষাদের সুর। বিজয়া দশমীতে দেবীর বিসর্জন কাল। বিসিবির নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল, প্রত্যাহার করে নিলেন প্রার্থিতা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, আর বিস্তারিত। টাইফুন রাগাসার আঘাত সামলে না উঠতেই শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে ফিলিপাইনে। এ পর্যন্ত অন্তত ৭০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত ১০০-র বেশি। জারি করা হয়েছে সুনামি সতর্কতা। ফিলিপাইনের কেন্দ্রীয় অঞ্চলে স্থানীয় সময় মঙ্গলবার রাত ১০টার দিকে ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভিসায়ান দ্বীপপুঞ্জের বিভিন্ন এলাকায় ৫ লাখের বেশি মানুষ এই ভূমিকম্পের তীব্র কম্পন অনুভব করেন। ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেবু ও লেইটে দ্বীপের উত্তরাঞ্চল। স্থানীয় কর্তৃপক্ষ উদ্ধারকর্মী পাঠিয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। প্রাথমিক তথ্য অনুযায়ী এর উৎপত্তিস্থল ছিল ভূকম্পনের মাত্র ১০ কিলোমিটার গভীরে। ভূকম্পনটি স্থানীয়ভাবে সুনামি আশঙ্কা তৈরি করেছে। গেল ২১ মাসে দেশের অভ্যন্তরে ১৮টি ভূকম্পন অনুভূত হওয়ায় বেশ ঝুঁকিতে বাংলাদেশও। বিশেষজ্ঞদের আশঙ্কা, ৭ মাত্রার উপরে কম্পন হলেই ধ্বংসস্তূপে পরিণত হতে পারে রাজধানী ঢাকা। বিপর্যয় এড়াতে নিয়ম মেনে ভবন নির্মাণের পাশাপাশি এখন থেকেই ঝুঁকিপূর্ণ ভবনগুলো তালিকা করে অপসারণের জন্য সরকারকে কঠোর হওয়ার পরামর্শ তাদের। একই সাথে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর তাগিদ দিয়েছেন। শুভ মাহফুজের রিপোর্ট। দীর্ঘদিন ধরেই ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ। প্রতি বছরই পার্শ্ববর্তী দেশগুলোতে একাধিক ভূমিকম্প সংঘটিত হয়, যেগুলোর কম্পন অনুভূত হয় ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা। তবে সম্প্রতি বেশ কিছু ভূমিকম্প হয়েছে যার উৎপত্তিস্থল দেশের অভ্যন্তরেই। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত দেশে ১২৬টি ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে ১৮টি ভূমিকম্পের উৎপত্তিস্থল দেশের অভ্যন্তরেই। রাজধানীতে নিয়মনীতির তোয়াক্কা না করে নির্মাণ করা হয়েছে অসংখ্য ভবন। বিশেষজ্ঞরা বলছেন, ৭ মাত্রার উপরে ভূমিকম্প হলে রাজধানী ঢাকা পরিণত হতে পারে ধ্বংসস্তূপে। যদি ভূমিকম্প হয় তাহলে বাংলাদেশের সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হবে অন্যান্য দেশের তুলনায়। কারণ হচ্ছে এখানে যে আমাদের বিল্ডিং, এখানে যে মানুষের ডেন্সিটি, এখানে যে রাস্তাঘাট, ইনফ্রাস্ট্রাকচার, এই সব কিছু বিবেচনায় ক্ষয়ক্ষতি বেশি হবে। যেমন 7.8 ম্যাগনিটিউডের আর্থকোয়েক হলো নেপালে। এই আর্থকোয়েকে কিন্তু দেখেন 7.8-এ নেপালে প্রায় ৮,০০০ লোক মারা গেছে। কিন্তু বাংলাদেশে যদি এরকম একটা আর্থকোয়েক হয় আরও অনেক বেশি লোক মারা যাবে। এনফোর্সমেন্ট অফ বিল্ডিং কোড, ইমারত নির্মাণ বিধিমালা, এগুলো রাজুক একদমই প্রতিপালন করেনি। এবং রাজুক নিজেও বলছে যে তার ৭০ থেকে ৮০ ভবনের বিভিন্ন ধরনের ভায়োলেশন আছে। এবং এই যে চোখের সামনে ফ্ল্যাট জোনগুলো ভরাট হয়ে গেল, সেখানে শয়ে ভবন তৈরি হলো, যে ভবনগুলো কোনোটা ১০ তলা ১২ তলা, বসিলার মতো এলাকাতে বেড়িবাঁধের ওপারে গিয়ে একটা পুরো নগর তৈরি হলো, রাজুক সেটা দেখতে পারলো না বা রাষ্ট্র দেখতে পারলো না। তাহলে সেসব এলাকাতে তো মারাত্মক ভূমিকম্পের ঝুঁকিগুলো রয়েই গেছে। ভূমিকম্প প্রতিরোধে ঝুঁকিপূর্ণ ভবনগুলো অপসারণে সরকারের কার্যকর পদক্ষেপের পাশাপাশি মানুষকে সচেতন করার পরামর্শ বিশেষজ্ঞদের। একই সাথে বিল্ডিং কোড মেনে ভূমিকম্প প্রতিরোধী ভবন তৈরির পরামর্শ দিয়েছেন নগর পরিকল্পনাবিদরা। ঢাকা শহরের ক্ষেত্রে আমরা বিল্ডিং কোডে এখন যেটা আছে, এটা 7 থেকে 7.5 মিনিটের আর্থকোয়েকের রেজিস্ট্যান্স, একটা শেকিং। এই লেভেলের ভূমিকম্প হলে এই শেকিংটা হবে। কারণ আগের বিল্ডিংগুলো যেগুলো ইম্পর্টেন্ট বিল্ডিং, এগুলো যদি আমি ওইভাবে রেট্রোফিট বলা হয়, স্ট্রেংথেন করি, অথবা যেগুলো একের পুরাতন বিল্ডিংগুলো ভেঙে ফেলে আবার নতুন করে যদি এইভাবে ডিজাইন করে বিল্ডিং করি, তাহলে ক্ষয়ক্ষতি কমে যাবে। এটা একটা। আরেকটা মানুষকে সচেতন করতে হবে। স্ট্রাকচারালি সেফ ভবন নির্মাণ করা, কারণ হাউজিংয়েরও একটা শর্টেজ আছে। তাহলে এই ব্যালেন্সে যেতে হবে। আর এখন থেকে যে কোনো নতুন ভবন তৈরি করার ক্ষেত্রে বিল্ডিং কোডগুলো দরকার। আবার যদি ভূমিকম্প হয় তাহলে মানুষকে উদ্ধার করার জন্য তো ওপেন স্পেস লাগবে। তো ঢাকা শহর ওপেন স্পেস তো নষ্ট হয়ে গেছে, দখল করে ফেলা হয়েছে। তাহলে ওপেন স্পেসগুলোকে রিস্টোর করা এবং ক্ষেত্র বিশেষে প্রয়োজন হলে আমাদের এলাকা ভিত্তিক ইভাকুয়েশন স্পট হিসেবে আমাদের কিছু কিছু খেলার মাঠ, পার্ক তৈরি করা দরকার, যেটা ভূমিকম্পের সময় আমাদের আশ্রয়স্থল হিসেবে কাজ করবে। ডোবা বা জলাশয় ভরাট করে বহুতল ভবন নির্মাণ না করার পরামর্শ বিশেষজ্ঞদের।
শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা আজ মহানবমী, কাল দশমীতে বিসর্জন। নানা আচার আনুষ্ঠানিকতার মধ্যেও দেবীর বিদায় আসন্ন হওয়ায় ভক্ত পুণ্যার্থীদের মধ্যে বিষাদের সুর। দর্শক, এই মুহূর্তে ঢাকেশ্বরী মন্দিরে আছেন সহকর্মী আসমা আক্তার নূপুর, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। নূপুর, ভক্ত পুণ্যার্থীদের মাঝে উৎসবের আমেজ কেমন দেখছেন? ধন্যবাদ শ্রী মামুন, ঢাকেশ্বরী মন্দিরে সকাল থেকে মহানবমীর পূজা অনুষ্ঠিত হয়েছে। সকালে বৈরী আবহাওয়া থাকার কারণে ভক্ত পুণ্যার্থীদের সংখ্যা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভক্ত পুণ্যার্থীদের সংখ্যা বেড়েছে এবং কয়েক দফায় ঢাকেশ্বরী মন্দিরে পূজা হচ্ছে এবং আরতি হচ্ছে। নবমীর এই পূজার বিশেষ মাহাত্ম্য হচ্ছে হিন্দু শাস্ত্রে এই পূজায় অষ্টমী তিথির শেষ 24 মিনিট ও নবমীর প্রথম 24 মিনিট জুড়ে অনুষ্ঠিত হয় এই বিশেষ পূজা। এ সময় দেবী চামুণ্ডার আরাধনা করা হয়। পূজায় 8টি মাটির প্রদীপ প্রজ্বলন ও 108টি পদ্ম নিবেদন করা হয় দেবীর চরণে। পুরোহিতদের মতে মহানবমীতে ষোড়শ উপচারের পাশাপাশি 108টি নীল পদ্মে দেবী দুর্গার পূজা অনুষ্ঠিত হয়। সকাল 9:57-তে তর্পণের মাধ্যমে দেবীর মহাস্নান ও পূজা শেষে ভক্তরা অঞ্জলি নিবেদন করেন। সন্ধ্যায় এই ঢাকেশ্বরী মন্দিরে মহা আরতি, বলিদান, নবমী হোম এবং প্রসাদ বিতরণ করা হবে। আর মাত্র একদিন পরেই দেবী দুর্গা বিদায় নেবেন। সেই ক্ষেত্রে শেষ সময়ে দেবী বন্দনায় ভক্ত পুণ্যার্থীরা ভিড় করছেন ঢাকেশ্বরী মন্দিরে। আর দেবী দুর্গার কাছে শেষ সময়ে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা করছেন দেবী ভক্তরা। মামুন, এই ছিল আমার কাছে ঢাকেশ্বরী মন্দির থেকে সর্বশেষ। নূপুর, আপনাকে ধন্যবাদ। গাজা অভিমুখী আন্তর্জাতিক স্বেচ্ছাসেবীদের সর্ববৃহৎ নৌবহর দ্য গ্লোবাল সমুদ ফ্লোটিলা হাই রিস্ক জোনে ঢুকেছে। হামলার পাশাপাশি এই বহরে বাধা দিতে দখলদার ইসরায়েলের অপতৎপরতা বাড়ছে উদ্বেগ। বাংলাদেশের প্রখ্যাত আলোকচিত্রী শহীদুল আলম ওই বহরে আছেন। বুধবার সকালে গাজা উপকূল থেকে 150 নটিক্যাল মাইল দূরে থাকা অবস্থায় বহরে থাকা 2টি নৌযানের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর পেছনে ইসরায়েলের কারসাজিকে দোষারোপ করছেন বহরে থাকা স্বেচ্ছাসেবীরা। গ্লোবাল সমুদ ফ্লোটিলার নিরাপত্তায় একাধিক ড্রোন দিয়ে নজরদারি অব্যাহত রেখেছে তুরস্ক। জরুরি খাদ্য ও চিকিৎসা সরঞ্জাম পৌঁছে দিয়েছে তুরস্কের রেড ক্রিসেন্ট শাখা। 45টি নৌযানের বহরে পরিবেশ আন্দোলন কর্মী গ্রেটা থুনবার্গ, বাংলাদেশের আলোকচিত্রী শহীদুল আলম, ইউরোপিয়ান পার্লামেন্টের রিমা হাসান ও এমা ফোরেও বিভিন্ন দেশের স্বেচ্ছাসেবী সহ অন্তত 497 জন রয়েছেন। বহরে থাকা মালয়েশিয়ার 34 জনের সাথে ভিডিও কনফারেন্সে কথা বলে উৎসাহ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এদিকে নৌবহরটি গাজায় ভিড়তে দেওয়া হবে না উল্লেখ করে ইসরায়েলের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে অভিযানের জন্য প্রস্তুত নিয়েছে কমান্ডোরা। এর আগে এই নৌবহরে যাত্রাপথে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। খেলার খবর, বিসিবি নির্বাচন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির আসন্ন পরিচালনা পর্ষদ নির্বাচনে আলোচিত প্রার্থী জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। বিসিবির পরিচালক পদপ্রার্থী একজন বিষয়টি নিশ্চিত করেছেন। আজ দুপুর 12টা পর্যন্ত বিসিবি নির্বাচনের পরিচালক পদের জন্য প্রার্থিতা বাতিলের শেষ সময়। তার আগেই গতকাল মঙ্গলবার 15 ক্লাবের প্রার্থিতা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। আজ সকাল 10টা নাগাদ মিরপুরে হাজির হয়েছিলেন তামিম ইকবাল। জোর গুঞ্জন ছিল প্রার্থিতা প্রত্যাহার করতেই মিরপুরে হাজির হন তামিম। শেষমেশ গুঞ্জনই সত্যি হলো। প্রার্থিতা প্রত্যাহারের মধ্য দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক। আগামী 6 অক্টোবর বিসিবি নির্বাচন হওয়ার কথা রয়েছে। বিসিবির গঠনতন্ত্র অনুসারে পরিচালনা পর্ষদের নির্বাচন মূলত 3টি ক্যাটাগরিতে হয়ে থাকে। জেলা ও বিভাগ থেকে 10 জন পরিচালক নির্বাচিত হন নিজ নিজ বিভাগের কাউন্সিলরদের ভোটে। ক্লাব ক্যাটাগরিতে 12 জন পরিচালক নির্বাচিত হবেন 76 জন কাউন্সিলরের ভোটে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সংস্থা নিয়ে গঠিত তৃতীয় ক্যাটাগরিতে 45 জন কাউন্সিলরের ভোটে পরিচালক হবেন 1 জন। পরিচালনা পর্ষদের নির্বাচন থেকে 25 পরিচালকের ভোটে হবে সভাপতি নির্বাচন।
এই ছিল এখনকার মতো। পরে সংবাদ দুপুর 2টায়। এর আগে 1টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bfnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকা অসংখ্য ধন্যবাদ।